একদিন রাতে আমাদের ডিউটি ছিল। হাসপাতালটা ছিল বেশ নিস্তব্ধ। আমি আমার ডেস্কে বসে রোগীদের রিপোর্ট দেখছিলাম, আর ডাক্তারবাবু তার চেম্বারে ছিলেন। হঠাৎ ইন্টারকমে আমার ডাক এলো। ডাক্তারবাবু আমাকে তার চেম্বারে যেতে বললেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে তিনি আমাকে কেন ডাকছেন? নানা রকম খারাপ চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। আমি বেশ কিছুক্ষণ ইতস্তত করে মনে সাহস জুগিয়ে তার চেম্বারের দিকে পা বাড়ালাম। আমি যখন তার চেম্বারের দরজায় গিয়ে দাঁড়ালাম, তখন ভেতর থেকে তিনি আমাকে আসতে বললেন। আমি ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম, বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। বন্ধুরা, আমার নাম আদ্রিতা সেনগুপ্ত। আমি কলকাতার একজন নার্স। আমি দেখতে অনেক সুন্দরী এবং লাবণ্যময়ী। লোকে বলতো আমার হাসিতে নাকি জাদু আছে। আমার বন্ধুরা প্রায়ই বলতো আমার হাসিতে নাকি মুক্তো ঝরে। কথাটা কতটা সত্যি তা জানি না, তবে আমার স্কুল কলেজের বন্ধুরা আমার হাসির খুব প্রশংসা করত। অনেকেই বলতো আমার হাসিটা নাকি এতটাই মিষ্টি যে তারা সেই হাসির প্রেমে বারবার পড়তে পারে। সত্যি বলতে কি, স্কুল ও কলেজ জীবনে আমি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমার জীবনের লক্ষ্য ছিল একেবারে ভিন্ন। আমি সবসময় আমার স্বপ্নকে প্রাধান্য দিয়ে এসেছি, আর সেই স্বপ্নটা ছিল আমার বাবা মায়ের। আমার বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমি একজন নার্স হয়ে অসহায় মানুষের সেবা করব। তাদের সেই আশা আর প্রত্যাশা বুকে নিয়েই আমি আমার পড়াশোনা চালিয়ে গিয়েছি। অনেক পরিশ্রমের পর অবশেষে সেই দিনটি এলো যেদিন আমার হাতে একটি সরকারি হাসপাতালের নার্সের চাকরির নিয়োগপত্র আসে। বাবা মায়ের মুখের সেই হাসিটা দেখার জন্য আমি যেন 1000 বছর অপেক্ষা করতে পারতাম। তাদের স্বপ্ন পূরণ করতে পেরে আমার মনটা এক অনাবিল আনন্দে ভরে গিয়েছিল। আমি এক নতুন উদ্যমে আমার কর্মজীবন শুরু করার জন্য প্রস্তুত হলাম। হাসপাতালে যোগ দেওয়ার পর আমার জীবনটা বেশ ভালোই চলছিল। আমি আমার দায়িত্ব খুব সততা ও নিষ্ঠার সাথে পালন করতাম। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো একজন নার্সের জীবন কতটা চ্যালেঞ্জিং। আমাদের চাকরিটা ঘড়ির কাঁটার সাথে বাঁধা নয়, কখনো দিনে তো আবার কখনো রাতে ডিউটি করতে হয়। প্রায় প্রত্যেকটা নার্সকেই এই বাধ্যতামূলক শিফটের ডিউটি হাসি মুখে মেনে নিতে হয়, আর আমিও তার ব্যতিক্রম ছিলাম না। দিন রাত এক করে আমি রোগীদের সেবা করে যাচ্ছিলাম, আর এতেই খুঁজে পাচ্ছিলাম জীবনের সার্থকতা। আমার কাজের প্রতি আমার সিনিয়রদের প্রশংসাও আমাকে আরও উৎসাহিত করত। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আমার জীবন একটা নির্দিষ্ট ছন্দে চলছিল, কিন্তু সেই ছন্দের কিছুটা পরিবর্তন এলো যেদিন আমাদের হাসপাতালে একজন নতুন ডাক্তার যোগ দিলেন। আমরা সবাই কানাঘুষা শুনছিলাম যে উনি নাকি অনেক বড় মাপের একজন চিকিৎসক। শুধু দেশেই নয়, বিদেশেও নাকি তার নামের বেশ খ্যাতি রয়েছে। তার অভিজ্ঞতা আর সাফল্যের গল্প আমাদের হাসপাতালের প্রায় সবার মুখে মুখে ঘুরছিল। আমি মনে মনে বেশ কৌতূহলী হয়ে উঠলাম মানুষটিকে দেখার জন্য। অবশেষে সেই দিনটি এলো যেদিন আমি প্রথম ডাক্তারবাবুকে দেখলাম। ডাক্তার সিদ্ধার্থকে প্রথম দেখায় আমার অত্যন্ত ভদ্র এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ বলে মনে হয়েছিল। তার চোখে মুখে ছিল এক ধরনের সৌম্য ও শান্ত ভাব, কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু একটা ছিল যা মানুষকে সহজেই আকর্ষণ করত। আমি যেহেতু দেখতে বেশ সুন্দরী এবং কাজেও খুব পরিপাটি ছিলাম, তাই হয়তো প্রথম দিন থেকেই ডাক্তারবাবুর নজরে পড়েছিলাম। তিনি আমার কাজের প্রশংসা করতেন এবং ধীরে ধীরে তার বেশিরভাগ ডাক্তারি কাজকর্মের জন্য সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাকেই পাশে রাখতে শুরু করলেন। এটা আমার জন্য একদিকে যেমন সম্মানের ছিল, তেমনি এক অজানা অনুভূতিরও জন্ম দিচ্ছিল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল। আমি ডাক্তারবাবুর নির্দেশ মতো তার সমস্ত কাজে সাহায্য করতাম। অপারেশনের সময় তার পাশে থাকা থেকে শুরু করে রোগীদের ফাইলপত্র গুছিয়ে রাখা সবকিছুই আমি নিখুঁতভাবে করার চেষ্টা করতাম। ডাক্তারবাবু আমার কাজে এতটাই সন্তুষ্ট ছিলেন যে তিনি প্রায়ই সিনিয়রদের কাছে আমার প্রশংসা করতেন। কিন্তু কিছুদিন যেতেই আমি একটা বিষয় লক্ষ্য করতে শুরু করলাম।
যা আমার মনে এক ধরনের রহস্যের জন্ম দেয়। ডাক্তারবাবু যখনই কাজের ফাঁকে সামান্য অবসর পেতেন তখনই তিনি আমার সাথে গল্প করতে চাইতেন। তার গল্প করার ধরনটা ছিল কিছুটা অদ্ভুত। তিনি হাসপাতালের সাধারণ বিষয় নিয়ে কথা না বলে প্রায়শই আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতেন। আমার পরিবার, আমার ভালো লাগা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নানা বিষয়ে তার ছিল অপার কৌতূহল। প্রথম আমি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতাম, ভাবতাম হয়তো তিনি আমার সাথে সহজ হবার চেষ্টা করছেন। কিন্তু দিনের পর দিন যখন একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো তখন আমার মনে হতে শুরু করলো তার কথার মধ্যে কেমন জানি একটা রহস্য লুকিয়ে আছে। মনে হতো তিনি আমাকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কোনো এক অজানা কারণে সরাসরি বলতে পারছেন না। তার এই অদ্ভুত আচরণ এবং রহস্যময় চাহনি আমার মনে এক ধরনের অস্বস্তির সৃষ্টি করতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না তার আসল উদ্দেশ্যটা কি। তিনি কি সত্যি আমার সাথে কেবলই গল্প করতে চান, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? তার প্রতিটি কথা, প্রতিটি চাহনি আমার কাছে এক একটা ধাঁধার মতো মনে হতে লাগলো। আমি যতই সেই ধাঁধার সমাধান করার চেষ্টা করতাম ততই যেন আরও গভীরে হারিয়ে যেতাম। আমার মনটা অজানা আশঙ্কায় দুলতে শুরু করেছিল, যা আমার স্বাভাবিক কাজকর্মকেও প্রভাবিত করতে শুরু করে। ডাক্তার সিদ্ধার্থের প্রতি আমার মনের মধ্যে যে সন্দেহের বীজ রোপিত হয়েছিল তা দিন দিন এক বিশাল মহিরুহে পরিণত হতে লাগলো। তার আচরণে আমি কোনো স্পষ্ট খারাপ কিছু খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তার রহস্যময়তা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে থাকছিল। তিনি যখন আমার দিকে তাকাতেন আমার মনে হতো সেই দৃষ্টির গভীরে হাজারো কথা লুকিয়ে আছে, কিন্তু সেই কথাগুলো কি তা আমি কোনোভাবে উদ্ধার করতে পারতাম না। তার সাথে কাজ করাটা আমার জন্য একদিকে যেমন পেশাগতভাবে খুব ভালো অভিজ্ঞতা ছিল, তেমনি ব্যক্তিগতভাবে হয়ে উঠছিল এক মানসিক চাপের কারণ। আমাদের হাসপাতালের অন্য নার্স এবং সহকর্মীরা বিষয়টাকে অন্যভাবে দেখতে শুরু করলো। তারা দেখত ডাক্তারবাবু আমাকে কতটা প্রাধান্য দিচ্ছেন। অনেকেই কানাঘোষা করত যে ডাক্তারবাবু হয়তো আমাকে বিশেষ চোখে দেখেন। কেউ কেউ আবার মজা করে বলতো, এত বড় মাপের একজন ডাক্তারের নজরে পড়াটা তো ভাগ্যের ব্যাপার। তাদের এই সমস্ত কথা আমার অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলত। আমি তাদের বোঝানোর চেষ্টা করতাম যে বিষয়টা তেমন কিছুই নয়, ডাক্তারবাবু কেবল আমার কাজের জন্য আমাকে পছন্দ করেন। কিন্তু আমার নিজের মনকেই তো আমি বোঝাতে পারছিলাম না। আমি লক্ষ্য করতাম ডাক্তারবাবু আমাকে এমন কিছু প্রশ্ন করতেন যা একেবারেই আমার ব্যক্তিগত পরিসরের। যেমন আমার বিয়ে নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা, আমার কেমন জীবনসঙ্গী পছন্দ, কিংবা আমি একা থাকতে ভালোবাসি কিনা। এই প্রশ্নগুলো করার সময় তার মুখের অভিব্যক্তি এতটাই স্বাভাবিক থাকত যে আমি চাইলেও তাকে কিছু বলতে পারতাম না। কিন্তু প্রশ্নগুলো আমার মনের গভীরে গিয়ে বিঁধত। একজন সিনিয়র ডাক্তার তার জুনিয়র নার্সকে কেন এত ব্যক্তিগত প্রশ্ন করবেন? এই প্রশ্নটাই আমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খেত। আমি সিদ্ধান্ত নিলাম এবার থেকে আমি ডাক্তারবাবুকে কিছুটা এড়িয়ে চলব। প্রয়োজন ছাড়া তার সাথে কোনো কথা বলবো না এবং তার চেম্বারেও খুব একটা যাব না। কিন্তু আমার এই পরিকল্পনা খুব একটা সফল হলো না, কারণ ডাক্তারবাবু নিজেই নানা অজুহাতে আমাকে ডেকে পাঠাতেন। কখনো কোনো রোগীর রিপোর্ট নিয়ে আলোচনার জন্য, আবার কখনো নতুন কোনো মেডিকেল জার্নাল দেখানোর জন্য। তার এই কৌশলগুলোর কাছে আমার এড়িয়ে চলার চেষ্টা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক অদৃশ্য জালে আটকে পড়েছি, যেখান থেকে বের হবার পথ আমার জানা নেই। আমার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করল। রাতের ডিউটিতে তার সাথে একা থাকতে আমার ভয় করত। যদিও তিনি আমার সাথে কোনোদিন কোনো অশোভন আচরণ করেননি, কিন্তু তার চোখের ওই রহস্যময় দৃষ্টি আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিত। আমার মনে হতো যে কোনো মুহূর্তে হয়তো ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন আমার সম্মান রক্ষা পায় এবং আমি যেন কোনো বিপদে না পড়ি। আমার হাসি খুশি স্বভাবটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমি আগের মতো আর হাসতে পারতাম না, মন খুলে কারো সাথে কথাও বলতে পারতাম না। একদিন রাতে আমাদের ডিউটি ছিল। হাসপাতালটা ছিল বেশ নিস্তব্ধ। আমি আমার ডেস্কে বসে রোগীদের রিপোর্ট দেখছিলাম আর ডাক্তারবাবু তার চেম্বারে ছিলেন। হঠাৎ ইন্টারকমে আমার ডাক এলো। ডাক্তারবাবু আমাকে তার চেম্বারে যেতে বললেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে তিনি আমাকে কেন ডাকছেন? নানা রকম খারাপ চিন্তা আমার মাথায় আসতে শুরু করল। আমি বেশ কিছুক্ষণ ইতস্তত করে মনে সাহস জুগিয়ে তার চেম্বারের দিকে পা বাড়ালাম। আমি যখন তার চেম্বারের দরজায় গিয়ে দাঁড়ালাম তখন ভেতর থেকে তিনি আমাকে আসতে বললেন। আমি ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।
আমি দেখলাম ডাক্তারবাবু তার চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল। আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো তিনি হয়তো অসুস্থ। আমি দৌড়ে তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আমার কথা শুনে তিনি চোখ খুললেন। তার চোখের দৃষ্টি ছিল ভীষণ ক্লান্ত। তিনি দুর্বল গলায় বললেন, অদ্রিতা, আমার শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে প্রেশারটা খুব বেড়ে গেছে। তুমি কি আমার প্রেশারটা একটু মেপে দেবে? তার এই অসহায় অবস্থা দেখে আমার মনের সমস্ত সন্দেহ আর ভয় মুহূর্তের জন্য দূর হয়ে গেল। আমি একজন নার্স, আর একজন অসুস্থ মানুষের সেবা করাই আমার ধর্ম। আমি দ্রুত প্রেশার মাপার যন্ত্র নিয়ে এসে তার প্রেশার মাপতে শুরু করলাম। আমি অত্যন্ত মনোযোগের সাথে ডাক্তার সিদ্ধার্থের ব্লাড প্রেশার মাপলাম, কিন্তু ফল দেখে আমি বেশ অবাক হলাম। তার ব্লাড প্রেশার, পালস রেট সবকিছুই একেবারে স্বাভাবিক ছিল। তাহলে তিনি কেন এমন অসুস্থতার ভান করছেন? আমার মনের মধ্যে যে সন্দেহটা কিছুক্ষণের জন্য চাপা পড়েছিল, তা আবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এলো। আমি যন্ত্রটা সরিয়ে রেখে তার দিকে তাকিয়ে বললাম, স্যার, আপনার প্রেশার তো একদম নর্মাল। আপনার তো কোনো সমস্যা দেখছি না। তাহলে আপনার শরীর খারাপ লাগছে কেন? আমার গলার স্বরে হয়তো কিছুটা কঠোরতা প্রকাশ পেয়েছিল। আমার কথা শুনে ডাক্তারবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি চেয়ারে সোজা হয়ে বসে আমার দিকে তাকালেন। সেই মুহূর্তে তার চোখে আমি কোনো রহস্য খুঁজে পেলাম না, বরং এক ধরনের গভীর ক্লান্তি আর বিষণ্ণতা দেখতে পেলাম। তিনি ধীর গলায় বললেন, শারীরিক কোনো সমস্যা হয়তো নেই আদ্রিতা, কিন্তু মানসিক চাপটা মাঝে মাঝে আর নিতে পারি না। সারাদিন এত রোগীর কষ্ট, এত মৃত্যু দেখতে দেখতে মনটা ক্লান্ত হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় এই পেশাটা আমার জন্য নয়। তার এই কথাগুলো আমার হৃদয়কে স্পর্শ করল। আমি প্রথমবার তার ভেতরের মানুষটাকে সামান্য হলেও অনুভব করতে পারলাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, আদ্রিতা, তুমি কি আমার একটা উপকার করবে? আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার অনুরোধের মধ্যে এমন একটা আন্তরিকতা ছিল যে আমি না করতে পারলাম না। আমি বললাম, বলুন স্যার, আমি কি করতে পারি? তিনি একটু ইতস্তত করে বললেন, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। তুমি যদি আমার পাশে বসে মাথাটা একটু ম্যাসাজ করে দিতে, তাহলে হয়তো একটু আরাম পেতাম। এই কথাটা শোনার সাথে সাথে আমার মনের মধ্যে বিপদ সংকেত বেজে উঠল। একজন পুরুষ ডাক্তার একজন মহিলা নার্সকে একা ঘরে মাথা ম্যাসাজ করে দিতে বলছেন, বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। আমার মন বলছিল এখনই এই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু আমার পা দুটো যেন মাটিতে আটকে গিয়েছিল। আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখে মুখে ছিল রাজ্যের ক্লান্তি আর অসহায়ত্ব। আমার মন আর মস্তিষ্কের মধ্যে এক তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মস্তিষ্ক বলছিল এটা একটা ফাঁদ, এখনই পালিয়ে যাও। কিন্তু মন বলছিল মানুষটা সত্যিই হয়তো খুব ক্লান্ত এবং তার সাহায্যের প্রয়োজন। একজন সেবিকা হিসেবে একজন অসুস্থ মানুষকে ফিরিয়ে দেওয়াটা আমার পেশাগত নৈতিকতার বিরুদ্ধে যাবে। অনেক দোটানার পর আমি আমার মনকেই বেছে নিলাম। আমি ভাবলাম, যা হবার হবে। যদি তার উদ্দেশ্য খারাপ হয়, আমি চিৎকার করে সবাইকে ডেকে নেব। এই ভেবে আমি মনে সাহস সঞ্চয় করে বললাম, ঠিক আছে স্যার, আপনি চেয়ারে মাথাটা এলিয়ে দিন। আমার সম্মতি পেয়ে তার মুখে যেন এক ঝলক স্বস্তির আভা খেলে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। আমি তার পেছনে গিয়ে দাঁড়িয়ে খুব সাবধানে তার মাথায় হাত রাখলাম এবং আলতো করে ম্যাসাজ করতে শুরু করলাম। আমি ম্যাসাজ করছিলাম আর আমার সমস্ত স্নায়ু সজাগ ছিল। যে কোনো পরিস্থিতির জন্য আমি নিজেকে প্রস্তুত রেখেছিলাম। কিন্তু আমার অবাক হওয়ার পালা তখনও বাকি ছিল। ডাক্তারবাবু কোনো রকম অপ্রীতিকর আচরণ করলেন না। তিনি শিশুদের মতো নিশ্চিন্তে চোখ বন্ধ করে বসে রইলেন। আমার হাতের স্পর্শে তার ক্লান্ত শরীরটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। আমি প্রায় 10-15 মিনিট ম্যাসাজ করার পর অনুভব করলাম তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আমি সাবধানে তার মুখের দিকে ঝুঁকে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এত নিষ্পাপ, এত শান্ত একটা মানুষকে আমি মনে মনে কত কি ভেবেছি। তার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম দেখে আমার মায়া হলো। আমি তার ঘুম ভাঙাতে চাইলাম না। আমি ম্যাসাজ করা বন্ধ করে পাশে থাকা একটা চেয়ারে গিয়ে বসলাম। সারাদিনের ক্লান্তি আর রাতের এই মানসিক উত্তেজনায় আমার শরীরও আর চলছিল না।
চেয়ারে বসতেই আমার চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। আমি কখন যে সেই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলাম তা আমি নিজেও জানি না। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর ডাক্তারবাবু তখনও তার চেয়ারে ঘুমিয়ে আছেন। আমি ধড়মড়িয়ে উঠে দাঁড়ালাম। সারা রাত আমি একজন পুরুষের সাথে একটা বন্ধ ঘরে ঘুমিয়েছি, এই চিন্তাটা মাথায় আসতেই আমার শরীরটা ভয়ে আর লজ্জায় হিম হয়ে গেল। যদি কেউ আমাদের এইভাবে দেখে ফেলে তাহলে কি হবে? আমার সম্মান, আমার চাকরি সবকিছু শেষ হয়ে যাবে। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে ডাক্তারবাবুর ঘুম ভেঙে গেল। তিনি আমার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলেন। ডাক্তার সিদ্ধার্থের সেই ভোরের বেলার রহস্যময় হাসি আমার বুকের কাঁপুনি আরও বাড়িয়ে দিল। আমি কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সারা রাত তার সাথে এক ঘরে থাকার অপরাধ বোধ আর ধরা পড়ে যাওয়ার ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, স্যার, সকাল হয়ে গেছে, আমি এখন যাই। আমার গলাটা ভয়ে কাঁপছিল। আমি তার উত্তরের অপেক্ষা না করে প্রায় দৌড়ে তার চেম্বার থেকে বেরিয়ে এলাম। নিজের ডিউটি রুমে এসে আমি হাঁপাতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে ফিরেছি। কিন্তু সেই রাতের ঘটনা আমার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। ডাক্তারবাবুর সেই ঘুমন্ত নিষ্পাপ মুখ আর ঘুম থেকে ওঠার পর সেই রহস্যময় হাসি, এই দুটো দৃশ্য আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। আমি কোনোভাবেই মেলাতে পারছিলাম না কোনটা আসল ডাক্তার সিদ্ধার্থ, সেই ক্লান্ত অসহায় মানুষটা নাকি সেই রহস্যময় হাসির অধিকারী মানুষটা। আমার মনের দ্বন্দ্ব চরমে পৌঁছালো। আমি বুঝতে পারছিলাম এইভাবে চলতে পারে না, আমাকে এর একটা শেষ দেখতেই হবে। তার আসল উদ্দেশ্যটা আমাকে জানতেই হবে। আমি মনে মনে একটা পরিকল্পনা স্থির করলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি ডাক্তারবাবুকে পরীক্ষা করব। আমি দেখব তার মনের গভীরে ঠিক কী লুকিয়ে আছে। সে কি সত্যি আমার সাথে কোনো ভিন্ন কিছু করতে চায়, নাকি তার এই অদ্ভুত আচরণের পেছনে অন্য কোনো কারণ আছে? এই সত্যটা উদ্ঘাটন করার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম, কারণ এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে আর সম্ভব ছিল না। আমি চাইছিলাম হয় এই রহস্যের অবসান হোক, অথবা আমার ভয়টাই সত্যি প্রমাণিত হোক, যাতে আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারি। আমার পরিকল্পনার জন্য আমি আরেকটি রাতের ডিউটির অপেক্ষা করতে লাগলাম। অবশেষে সেই সুযোগটি এলো। সেদিনও হাসপাতালে রোগীর চাপ কম ছিল এবং পরিবেশটা ছিল বেশ শান্ত। আমি জানতাম ডাক্তারবাবু তার চেম্বারেই আছেন। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম। আমার উদ্দেশ্য কোনোভাবেই খারাপ ছিল না। আমার মূল লক্ষ্য ছিল শুধু সত্যটা জানা। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ভেতরের জেদটা আমাকে সাহস যোগাচ্ছিল। আমি ভাবলাম যা হবে দেখা যাবে। আমি ডাক্তারবাবুর চেম্বারের দিকে এগিয়ে গেলাম। দরজায় নক করার আগেই তিনি ভেতর থেকে বললেন, আদ্রিতা, ভেতরে এসো। আমি অবাক হলাম, তিনি কি করে জানলেন যে আমি এসেছি? আমি ভেতরে ঢুকে দেখলাম তিনি একটা বই পড়ছিলেন। আমাকে দেখে তিনি বইটা বন্ধ করে আমার দিকে তাকালেন। আমি তার মুখোমুখি একটা চেয়ারে বসলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকধুক করছিল যে আমার মনে হচ্ছিল তিনি হয়তো সেই শব্দ শুনতে পাচ্ছেন। আমি আমার অভিনয়ের প্রথম চালটা দিলাম। আমি তার দিকে তাকিয়ে খুব আবেগপ্রবণ গলায় বললাম, স্যার, আমার আর ভালো লাগছে না। সারাদিন সারা রাত ডিউটি করে আমি খুব ক্লান্ত, খুব ঘুম পেয়েছে। আমি এমনভাবে কথাগুলো বললাম যেন আমি তার কাছে মানসিক আশ্রয় খুঁজছি। আমার কথা শুনে তিনি আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তার সেই বিখ্যাত রহস্যময় দৃষ্টি। আমি আমার নিঃশ্বাস বন্ধ করে তার প্রতিক্রিয়ার অপেক্ষা করতে লাগলাম। আমার ভয় হচ্ছিল আমার অভিনয়টা কি এবার বাস্তবে পরিণত হয়ে যাবে। তিনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন, যে হাসির অর্থ বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর তিনি এমন একটা কথা বললেন যে শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তিনি শান্ত গলায় বললেন, আদ্রিতা, তোমার খুব ঘুম পেয়েছে তাই না? চলো, তোমাকে বরং একটা কড়া কফি বানিয়ে দিই। কফি খেলে ঘুম চলে যাবে আর ডিউটি করতেও সুবিধা হবে। তার এই অপ্রত্যাশিত উত্তরে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার কথার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তিনি করলেন তার ঠিক উল্টোটা। আমার সমস্ত পরিকল্পনা যেন মুহূর্তের মধ্যে ভেস্তে গেল। আমি বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার অভিনয় যে তার কাছে ধরা পড়ে গেছে সেটা বুঝতে আমার আর বাকি রইল না। আমি লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না এখন আমি কি বলবো। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি শুধু তার পরবর্তী কথার জন্য অপেক্ষা করতে লাগলাম,
আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যেন পরিস্থিতি এর চেয়ে আর খারাপ না হয়। আমি যখন লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম তখন ডাক্তার সিদ্ধার্থী নীরবতা ভাঙলেন। তিনি আমার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত ও কোমল স্বরে বললেন, আদ্রিতা, আমি জানি তুমি আমাকে নিয়ে কি ভাবছ। তুমি নিশ্চয়ই ভাবছ আমি একজন খারাপ লোক এবং তোমার প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে। তার কথাগুলো সরাসরি আমার বুকের ভেতরে গিয়ে আঘাত করল। আমি এতটাই লজ্জিত ছিলাম যে তার চোখের দিকে তাকাতেও পারছিলাম না। আমার মনে হচ্ছিল তিনি আমার মনের সব কথা পড়ে ফেলেছেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, দেখো আদ্রিতা, আমি একজন ডাক্তার। মানুষের জীবন বাঁচানোই আমার ধর্ম। সৃষ্টিকর্তা আমাকে যে বিবেক ও বুদ্ধি দিয়েছেন তা দিয়ে আমি কোনোদিন কোনো প্রকার অনৈতিক কাজ করতে পারি না। তোমার সম্মানহানি করা তো অনেক দূরের কথা। তার গলার স্বরে এতটাই সততা আর আন্তরিকতা ছিল যে আমার মনের সব দ্বিধাদ্বন্দ্ব যেন গলতে শুরু করল। আমি আস্তে আস্তে মুখ তুলে তার দিকে তাকালাম। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, স্যার, তাহলে আপনি প্রায়ই আমার দিকে অমন রহস্যময়ভাবে তাকিয়ে থাকেন কেন? কেন আমাকে এত ব্যক্তিগত প্রশ্ন করেন? আপনার চাহনি আর আচরণে আমার মনে হতো আপনি কিছু একটা বলতে চাইছেন। আমার প্রশ্ন শুনে তিনি বিষণ্ণ হাসি হাসলেন। তিনি বললেন, শোনো আদ্রিতা, এবার আমি তোমাকে আসল সত্যিটা বলছি। আমার এই দৃষ্টির সমস্যাটা জন্মগত। তিনি বলতে লাগলেন, আমার জন্মের সময় আমার চোখের অপটিক নার্ভে সামান্য সমস্যা ছিল। এর ফলে আমি যখন কারোর দিকে মনোযোগ দিয়ে তাকাই তখন আমার চোখের দৃষ্টিটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি স্থির আর গভীর মনে হয়। অনেকেই এটাকে ভুল বোঝে। তাদের মনে হয় আমার দৃষ্টিতে কোনো খারাপ কিছু আছে বা আমি হয়তো কোনো মতলবে তাকিয়ে আছি। এই সমস্যার জন্য আমি বিদেশে গিয়ে পর্যন্ত চিকিৎসা করিয়েছি, কিন্তু ডাক্তাররা বলেছেন এটা জন্মগত হওয়ায় এর কোনো স্থায়ী সমাধান নেই। এটা আমাকে নিয়েই বাঁচতে হবে। তার কথা শুনি আমি স্তব্ধ হয়ে গেলাম। একজন মানুষের শারীরিক সমস্যার কারণে তাকে আমি কত কিনা ভেবেছি, আমার নিজের উপর প্রচণ্ড ঘৃণা হতে লাগলো। তিনি আরও বললেন, আর তোমাকে যে আমি মাঝে মাঝে ব্যক্তিগত প্রশ্ন করতাম তার পেছনেও কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সারা দিন কাজের চাপে মানুষের কষ্ট আর যন্ত্রণা দেখতে দেখতে আমি মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়ি। তাই যখন একটু অবসর পাই তখন তোমার মতো একজন বুদ্ধিদীপ্ত আর হাসি খুশি মেয়ের সাথে দুটো কথা বললে আমার মনটা হালকা হয়ে যেত, ফ্রেশ লাগতো, কাজের একঘেয়েমি থেকে মুক্তি পেতাম। এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্যই ছিল না। আমি দুঃখিত যদি আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়ে থাকো। দয়া করে আমাকে ভুল বুঝো না। সেদিন ডাক্তারবাবুর সব কথা শোনার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমি শুধু শুধু একজন এত ভালো মানুষকে দিনের পর দিন সন্দেহ করে গেছি। তার অসহায়তাকে আমি তার দুর্বলতা ভেবেছি, তার একাকিত্বকে আমি তার খারাপ উদ্দেশ্য ভেবেছি। আমি অনুশোচনায় দগ্ধ হতে লাগলাম। আমি হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইলাম। তিনি আমাকে আশ্বস্ত করে বললেন যে তিনি আমার পরিস্থিতিটা বুঝতে পেরেছেন এবং আমার উপর তার কোনো রাগ নেই। বন্ধুরা, গল্পটি শেষে আমি তোমাদেরকে বলতে চাই, পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমনই অনেক ভালো মানুষও আছে। আমরা প্রায়শই বাইরের আচরণ বা পরিস্থিতি দেখে মানুষকে বিচার করে ফেলি, কিন্তু প্রতিটি ঘটনার পেছনেই একটা না একটা গল্প থাকে, একটা কারণ থাকে। আমরা যদি সেই কারণটা জানার চেষ্টা না করে শুধু শুধু কাউকে সন্দেহ করি বা ভুল বুঝি, তাহলে হয়তো আমরা একজন ভালো মানুষকেই চিরদিনের জন্য হারিয়ে ফেলি। তাই জীবনে যখনই এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হবে যেখানে কাউকে দেখে বা তার আচরণে রহস্যময় বা খারাপ মনে হবে, তখন হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যেও না। চেষ্টা করো আসল সত্যটা জানার, কারণ অনেক সময় যা আমরা চোখে দেখি তা সত্যি হয় না। আসল সত্যিটা তার চেয়েও অনেক গভীর এবং ভিন্ন হতে পারে। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা যুদ্ধ থাকে, একটা কষ্ট থাকে। সেটাকে সম্মান করতে শিখলেই হয়তো আমাদের পৃথিবীটা আরো অনেক সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।